হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। আমি রঞ্জিত বর্মন। আজকে ডিসকাশন করব হচ্ছে থার্ড শিফট আরআরবি এনটিপিসি 2021 সালের যেই এক্সামের যে প্রত্যেকটা যে শিফটের এক্সামগুলো হয়েছিল, মানে শিফটগুলো হয়েছিল, তার প্রত্যেকটা শিফটের আমরা ধরে ধরে 40টা জিএস পেপারের কোয়েশ্চেন্সগুলো ডিসকাশন করছি উইথ ডিটেল। কোয়েশ্চেন আনসার নয়, উইথ ডিটেল। তার কারণ ওই কোয়েশ্চেন্সগুলো করলেই আমাদের 2024-এর পরীক্ষায় 40টার মধ্যে আমরা 40-এ 40 আনসার করতে সক্ষম হব। ঠিক আছে, তো সেই জন্য এই ভিডিওগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং হচ্ছে 13টা সেট করছি, মানে 12টা অলরেডি হয়ে গেছে। যদি না দেখো অবশ্যই দেখবেন, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকে চলো ক্লাস শুরু করি। খুবই ইন্টারেস্টিং এবং হচ্ছে খুবই তোমাদের লাভজনক হতে চলেছে এই ক্লাসটি। চলো ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের জন্য। প্রথম প্রশ্ন বলছে, নিচের কোন শহরটি মধ্যপ্রদেশে অবস্থিত নয়? মধ্যপ্রদেশের নয় কোন শহরটি? অপশন কি বলছে? ভোপাল, রায়পুর, জব্বলপুর নাকি গোয়ালিয়র? ভোপাল তো রাজধানী মধ্যপ্রদেশের, ঠিক আছে। জব্বলপুর ইয়েস, নর্মদা নদীর তীরে তৈরি। নর্মদা নদীর তীরে তৈরি মানে নর্মদা নদীর অবস্থিত। গোয়ালিয়র হচ্ছে মধ্যপ্রদেশের একটা ইম্পর্টেন্ট সিটি। তাহলে অপশন নাম্বার বি রায়পুর নয়, তার কারণ এটা সিট ছিল, মানে আগে চলে গেছে। যাই হোক, অপশন নাম্বার সিটা আগে চলে এসেছে। রায়পুর হচ্ছে ছত্তিশগড়ের রাজধানী। ছত্তিশগড়ের রাজধানী। আর ছত্তিশগড় তৈরি হয়েছে তোমার হচ্ছে 2000 সালে মধ্যপ্রদেশকে ভেঙে। 2000 সালে 3টে রাজ্য তৈরি হয়েছে, 3টে রাজ্য, তার মধ্যে ছত্তিশগড় হচ্ছে 1 নভেম্বর। ওকে, দেন হচ্ছে বিহার, দেন হচ্ছে তোমার উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড 9 নভেম্বর 2000 সালেই, কিন্তু 9 নভেম্বর উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড এন্ড হচ্ছে 15 নভেম্বর ঝাড়খণ্ড, বিহার ভেঙে ঝাড়খণ্ড। ঠিক আছে, মনে থাকে জানো অপশন নাম্বারগুলো। পরের প্রশ্ন বলছে যে এশিয়ার বৃহত্তম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ বাগানটি কোথায় রয়েছে? এশিয়ার বৃহত্তম একটি টিউলিপ বাগান, যেটির নাম দেওয়া আছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ বাগান, টিউলিপ গার্ডেন। এটি কোথায় অবস্থিত রয়েছে? এটি অবস্থিত রয়েছে গ্যাংটক, সিমলা, মানালি নাকি শ্রীনগর? আনসার ইজ অপশন নাম্বার ডি, শ্রীনগরে রয়েছে টিউলিপ বাগান। ওকে, প্রচুর সিনেমার শুটিংও হয়েছে এই টিউলিপ বাগানের মধ্যে। ঠিক আছে, শ্রীনগর হচ্ছে কারেক্ট আনসার। ওকে, বেশ। গ্যাংটক হচ্ছে রাজধানী কার? সিকিমের রাজধানী গ্যাংটক। সিমলা হচ্ছে এইচপি, মানে হচ্ছে হিমাচল প্রদেশের রাজধানী। আর সিমলা এবং মানালিকে জোরে একটা রোড, ওই রোডের মধ্যে একটা টানেল পড়ে, টানেল পড়ে, এবং হচ্ছে ওটা হচ্ছে তোমার ইসে, মানে কোন পাস দ্বারা যুক্ত হয়? এই পাসটার নাম মনে রাখবে, পাসটার নাম হচ্ছে রোহতাং পাস। রোহতাং পাস দ্বারা এই দুটো জায়গা জোরে। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে, ম্যাগনেসিয়ামের জন্য ব্যবহৃত প্রতীক কোনটা? আমরা কেমিস্ট্রিতে যখন আমরা নিগেনের শর্ট ফর্ম, যেটা আমরা চিহ্ন বলি, ওই রাসায়নিক চিহ্ন কোনটা যেটা আমরা ম্যাগনেসিয়ামকে ডিনোট করবো? ম্যাগনেসিয়াম হচ্ছে এমজি, অপশন নাম্বার এতেই রয়েছে এমজি। ওকে, তাহলে এমএন কি? এমএন হচ্ছে ম্যাঙ্গানিজ। এমন হচ্ছে ম্যাঙ্গানিজ। ঠিক আছে, আর ম্যাঙ্গানিজ সব থেকে বেশি পাওয়া যায় ওড়িশা রাজ্যে। ওড়িশা হচ্ছে ফার্স্ট স্টেট যেটা ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ উত্তোলনে। আর ম্যাগনেসিয়াম যেটা, ম্যাগনেসিয়ামের ফলে না উদ্ভিদ দেহের তোমার ক্লোরোসিস রোগ হয়। ক্লোরোসিস রোগ হয় মানে হচ্ছে ক্লোরোফিল গঠনের প্রধানতম হচ্ছে তোমার উপাদান যেটা, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। নেক্সট কোশ্চেন বলছে, এডিস মশা বাহক কোনটা? ভালো করে শুনবে, এই কোশ্চেন থেকে প্রচুর ইনফরমেশন দিতে চলেছে, যেগুলো হচ্ছে আরআরবি এনটিপিসি কেন যে কোনো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। সরি, যেমন হচ্ছে এডিস মস্কিউটো বহন করে ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড নাকি কলেরা? আনসার ইজ অপশন নাম্বার, আগে চলে এসেছে আবার ডেঙ্গু। ডেঙ্গু ইজ কারেক্ট আনসার। অপশন নাম্বার বি বা সি যাই বলো না কেন, ডেঙ্গুই হচ্ছে তোমার এডিস দ্বারা বাহিত হয়। এবার এডিস মশা শুধু এই ডেঙ্গুকে বহন করে না, ওর আরো অনেক গুণ আছে। যেমন হচ্ছে এডিস মশা হচ্ছে জিকা ভাইরাস নিয়ে যায়, জিকা ফিভার হয়, জিকা ভাইরাস এক। 2 নম্বর মনে রাখবে চিকুনগুনিয়া, চিকুনগুনিয়ারও হচ্ছে বহন করে এডিস মস্কিউটো। ওকে, বেশ। আর কি? ডেঙ্গু তো বলে দিলাম। আর একটা হচ্ছে, হ্যাঁ, ইউলো ফিভার, পিত জ্বর। আচ্ছা, ইউলো ইউলো ফিভার এই সব ধরনের জীবাণুগুলো বহন করে এডিস মস্কিউটো। ম্যালেরিয়ার রোগ বহন করবে কে? অ্যানোফিলিস। অ্যানোফিলিস, ঠিক আছে, অ্যানোফিলিস মশা। আর ম্যালেরিয়ার যে তোমার প্যারাসাইটটা, ম্যালেরিয়ার যে জীবাণুটা, সেটা তো মশা নিয়ে দেহে প্রবেশ করিয়ে দিলে, এবার দেহে যে ওটাকে কন্টিনিউ করে, ওই প্যারাসাইটটার নাম কি? ওটার নাম ব্যাকটেরিয়া না ভাইরাস? ওটা হচ্ছে প্রোটোজোয়া। ঠিক আছে, প্রোটোজোয়া। ঠিক আছে, প্রোটোজোয়া বাহিত রোগ হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়ার তোমার ভাইভ্যাক্স, ঠিক আছে, কি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ঠিক আছে, আর ব্রেন ম্যালেরিয়া যেটা ঘটায় সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ডব্লিউবিসিএস মেন্স এর কোশ্চেন, ডব্লিউবিসিএস এর কোশ্চেন কিন্তু ব্রেন ম্যালেরিয়া ঘটায় হচ্ছে প্যারাসাইটটার নাম কি বলো? প্রোটোজোয়া, নাম হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। আর কলেরা এন্ড টাইফয়েড দুটোই হচ্ছে হাউস ফ্লাই ঘটায়, হাউস ফ্লাই। ওকে, দেন নেক্সট কোশ্চেন, পরবর্তী 5 নম্বর কোশ্চেন বলছে, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন ও ক্যালসিয়ামের সক্রিয় হিসাবে কাজ করে? ঠিক আছে, তাহলে রক্ত জমাট বাঁধে কার জন্য? ভিটামিন কে এর জন্য। অপশন নাম্বার এ তে রয়েছে ভিটামিন কে। ঠিক আছে, তার মানে যদি কে অভাব হতে শুরু করে না, তাহলে রক্ত জমাট বাঁধবে না, তঞ্চনে তো অনেক টাইম লাগাবে। ঠিক আছে, আর এটা মনে রেখে দিও, ফাইলোকুইনন বলে। কে এর ক্যালসিয়ামের নাম হচ্ছে ফাইলোকুইনন। ঠিক আছে, ভিটামিন বি এর অভাব, ভিটামিন বি হচ্ছে তোমার থায়ামিন হয়, থায়ামিন।
ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল, রিকেট রোগ হয়, অস্ট্রিওম্যালেশিয়া হয়, সি হচ্ছে স্কারভি, ঠিক আছে, স্কারভি সি। পরবর্তী প্রশ্ন বলছে দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি কে লিখেছেন? দ্য হোয়াইট টাইগার, এই হোয়াইট টাইগার এই বইটার উপন্যাসটা লেখক হচ্ছে চেতন ভগত, খুশবন্ত সিং, অরবিন্দ আদিগা নাকি হচ্ছে বিক্রম শেঠ? আনসার ইজ অপশন নাম্বার সি, অরবিন্দ আদিগা। আনসার ইজ অপশন নাম্বার সি, অরবিন্দ আদিগা। আর এই বইটার জন্য তিনি 2008 সালে ম্যান বুকার প্রাইজ পেয়েছেন। 2008 সালে ম্যান বুকার। ম্যান বুকার কে দেয়? ম্যান বুকার দেয় হচ্ছে ইউকে গভর্নমেন্ট দেয়। প্রথম ভারতীয় হিসেবে যিনি পেয়েছিলেন নাম হচ্ছে অরুন্ধতী রয়, ঠিক আছে, অরুন্ধতী রয় প্রথম ম্যান বুকার পেয়েছেন, ঠিক আছে, কিসের জন্য? না, গড অফ স্মল থিং এর জন্য। পরবর্তী প্রশ্ন বলছে কি, বলছে লাহোর 1929 সালে, 1929 সালে লাহোরে যে ডিসেম্বরে কংগ্রেসের বার্ষিক অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল, উল্লেখযোগ্য কারণ কি ছিল? এটা এটা এমন কি ঘটনা ঘটেছিল যে আমরা এখনো পড়ছি? এটা এটা ঘটেছিল এইটাই যে পূর্ণ স্বরাজ, অপশন নাম্বার এতেই রয়েছে, পূর্ণ স্বরাজের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়, ঠিক আছে, কমিটমেন্ট অফ দ্য পূর্ণ স্বরাজ, ঠিক আছে। এটা লাহোরে হয়েছিল কোন নদী তীরে? প্রশ্ন জিজ্ঞাসা করে উত্তর দেবে রাবি নদী তীরে বা ইরাবতী নদী তীরে। কে প্রেসিডেন্ট ছিলেন? জে এল নেহেরু, জওহরলাল নেহেরু, ঠিক আছে, নেহেরু ছিলেন, ঠিক আছে, নেহেরু ছিলেন। আর কি মনে রাখবো? মনে রাখবো হচ্ছে এইটার ফলেই পরবর্তীতে 1930 সালে 26শে জানুয়ারিকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করতাম। সেই জন্য এই দিনটাকে স্মরণ করে রাখবার জন্য আমরা পরবর্তীতে 26শে জানুয়ারিতেই আমাদের কনস্টিটিউশনকে চালু করেছি এবং ওই দিনটাকে আমরা এখন আর ডে বা রিপাবলিক ডে হিসেবে পালন করি, ঠিক আছে। পরবর্তী 8 নম্বর কোয়েশ্চেন কি বলছে? নিম্নলিখিত কোন ভারতীয় কংগ্রেস বা আইএনসি অধিবেশনে প্রথমবারের মতন জাতীয় সঙ্গীত গাওয়া হয়? তাহলে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে কোন সময়? বলছে হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান, জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে অপশন নাম্বার বি তে 1911 কলকাতা সেশনে, যেটা হচ্ছে তোমার বিশাল নারায়ণ ধর, বি এন ধর ছিলেন হচ্ছে প্রেসিডেন্ট। আর হচ্ছে কি ফার্স্ট স্ট্যান্ডাটাই, যতগুলো স্ট্যান্ডার ছিল ওদের ফার্স্ট স্ট্যান্ডাটাই আমরা ন্যাশনাল অ্যান্থেম হিসেবে এটাকে নিয়েছি, ফার্স্ট স্ট্যান্ডার মনে রাখবে, যেটা আমরা গাই আর কি। এটা 52 সেকেন্ডে গাওয়া হয়, 52 সেকেন্ডে। আর এই যে 1911 সালে যে গানটা গিয়েছিলেন রবীন্দ্রনাথ নিজে লিখেছিলেন, নিজেই কম্পোজ করেছিলেন, নিজেই প্রথম গিয়েছিলেন 1911 সালে কলকাতা সেশনে। 1917 সালে যে কলকাতা সেশন হয়েছিল সেটাতেই ছিল হচ্ছে ভারতের কংগ্রেসের ইতিহাসে প্রথম হিস্ট্রি ক্রিয়েট হয়েছিল কি না, প্রথম ফিমেল প্রেসিডেন্ট হয়, মানে উইমেন প্রেসিডেন্ট হয় সরোজিনী নাইডু নয়, কে ছিলেন? অ্যানি বেসান্ত, অ্যানি বেসান্ত, ঠিক আছে, তিনি হচ্ছেন প্রথম মহিলা সভাপতি ছিলেন কংগ্রেসের। 1917 কলকাতা অধিবেশন। তারপরে 1925 সাল কানপুর অধিবেশন, ভারতীয় হিসেবে প্রথম নারী সরোজিনী নাইডু। অ্যানি বেসান্ত কিন্তু ইন্ডিয়ান ছিলেন না, ঠিক আছে। 1907 সাল সুরাট অধিবেশন, কেন ইম্পর্টেন্ট? তার কারণ নরমপন্থী চরমপন্থী বিভাজন হয়েছিল সুরাট অধিবেশনে, ঠিক আছে। রাসবেরি ঘোষ, জাস্ট আগে সেটাই আমি বলেছি এই কথাটা। লখনৌ সেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব পরীক্ষা দেয়। লখনৌ সেশন কেন ইম্পর্টেন্ট? এটা হচ্ছে কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগের মধ্যে লখনৌ অধিবেশন বা লখনৌ চুক্তি হয়েছিল, ঠিক আছে, কংগ্রেস এবং হচ্ছে মুসলিম লীগ। ওকে, হুম, চলো ঠিক আছে। আরেকটা জিনিস বলতে চাইছিলাম, কোনো ব্যাপার না। চলো নেক্সট কোয়েশ্চেন 9 নম্বর বলছে মানুষের সম্পদ সম্পদ হিসেবে ব্যবহার করা যায় না, তবে তার স্বাভাবিককেই অর্থনীতি হিসেবে উপস্থিত করা হয়। কি বলছে কোয়েশ্চেনটা? বলার চেষ্টা করছে যে ইফ পিপল ক্যান নট বি ইউজ দ্য রিসোর্স দে ন্যাচারালি অ্যাপিয়ার টু দ্য ইকোনমি, এর মধ্যে কোনটা ক্যান নট বি ইউজড রিসোর্স দে ন্যাচারালি অ্যাপিয়ার টু দ্য ইকোনমি? ইকোনমিতে অপশন নাম্বার লায়াবিলিটি হবে, অ্যান্ড অ্যাসেট হবে, ইনডিসপেন্সিবল হবে নাকি ইম্পর্টেন্ট, কোনটা হবে? অপশন নাম্বার এ লায়াবিলিটি। দাঁড়াও এক সেকেন্ড, এমন হলো কেন কোয়েশ্চেন গুলো, ঠিক আছে। 10 নম্বর বলছে মরুভূমিতে ভ্রমণকারী যে সমস্ত তোমার যায়, মানে ভ্রমণকারীরা যারা যায় তাদের হচ্ছে অপটিক্যাল বিভ্রম হয়, একটা ইলিউশন হয়। মরুভূমিতে যখন যায় তারা হচ্ছে জল দূরে হচ্ছে জল ভেবে, ওয়াটার ভেবে একটা অপটিক্যাল ইলিউশন, সেটাই বলছে জলের শীটের মতো একটি অংশ দেখে যেটা একটা অপটিক্যাল ইলিউশন হিসেবে কাজ করে, সেটাকে কি বলে? বিক্ষিপ্তকরণ মরিচিকা নাকি প্রতিফলন বাংলা দিয়ে দিয়েছে, তার কি হয়ে যাবে? অপশন নাম্বার সি হয়ে যাবে মরিচিকা। মরিচিকা ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার সি, বির আগে চলে গেছে, অপশন নাম্বার সি মিরাজ। এবার মিরাজ বা মরিচিকা কেন হয়? মিরাজ বা মরিচিকা হয় এই কারণে যে আভ্যন্তরীণ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, সেই জন্য পূর্ণ প্রতিফলন, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ফেলে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, ঠিক আছে। 2020 সালে অস্কার প্রাপক, 2020 সালের জিনিস জেনে লাভ নেই, আমরা 2024 সালে জিনিস জানবো। 2024 অস্কার প্রাপক মুভি ওপেন হাইমার, ওপেন হাইমার, মনে রাখবে ওপেন হাইমার হচ্ছে অস্কার প্রাপ্ত মুভি এই বছর 2024-এ, ঠিক আছে। অ্যাক্টর কে হয়েছেন, যিনি হচ্ছেন অস্কার পেয়েছেন, অ্যাক্টর ওপেন হাইমারের যে তোমার লিড রিলে ছিল, ঠিক আছে, নাম হচ্ছে কিলিয়ান কিলিয়ান মরফি, কিলিয়ান মরফি, ঠিক আছে। আর এমা স্টোন, এমা স্টোন তিনি হচ্ছেন ফিমেল, মানে অ্যাক্ট্রেস হয়েছেন, অস্কার পেয়েছেন বেস্ট অ্যাক্টর, এটা হচ্ছে অভিনেতা, আর হচ্ছে সেরা অভিনেত্রী আর মুভি মনে রেখে দিও, বেস্ট মোশন পিকচারের ইয়ে পেয়েছেন। আর অস্কার প্রথম দেয়া হচ্ছে তোমার 1929 সাল থেকে ফেব্রুয়ারি মাস নাগাদ এটা ইয়ে হয়, ঠিক আছে। কোথায় হয় না, ক্যালিফোর্নিয়াতে হয়, ওকে, আমেরিকা ইউএস এর। এটাকে একাডেমি অ্যাওয়ার্ডও বলা হয়, একাডেমি অ্যাওয়ার্ড।
আচ্ছা চলো নেক্সট শুরু করি। কি বলছে বলছে 10 নম্বর কোশ্চেনের এটা তো হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, বলছে বিক্ষিপ্তকর মরিচিকা, মরিচিকা আনসার হবে আনসার নাম্বার সি, এটা মিরাজ, মিরাজ হয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো স্ক্যাটারিং, স্ক্যাটারিং রয়েছে। স্ক্যাটারিং অফ লাইটের ক্ষেত্রে কয়েকটা ফিনোমেনাস দেখা যায়, খুব ভালো করে বুঝবে কি বলছি। বিক্ষিপ্তকরণ বা হচ্ছে তোমার স্ক্যাটারিং, স্ক্যাটারিং হয় হচ্ছে তোমার যেই আলোর তোমার তোমার তরঙ্গ দৈর্ঘ্য ছোট সেগুলো স্ক্যাটার্ড হয়ে যায়, তেমন হচ্ছে ব্লু লাইটের তোমার তরঙ্গ দৈর্ঘ্য ছোট ছোট হয় সেজন্য স্ক্যাটার্ড হয়ে যায়। যেহেতু সানলাইট ওপর থেকে যখন আসে তখন নীল আলোটি ছড়িয়ে যায় কিসে না, বাধাপ্রাপ্ত হয়ে ধূলিকণার ওপরে, ধূলিকণার কারণে ধাক্কা লেগে বাধাপ্রাপ্ত হয়ে ছড়িয়ে যায়, সেই কারণে আকাশকে আমরা নীল রঙের দেখাই, যা কারণ স্ক্যাটারিং অফ লাইট। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে কেন নীল দেখে আকাশ, তার কাছে স্ক্যাটারিং অফ লাইট, লাইট স্ক্যাটার্ড হয়ে যায়, তার কারণ তার তরঙ্গ দৈর্ঘ্য ছোট। এইটাই ঠিক উল্টো কাজ করে হচ্ছে তোমার রেড আলোর ক্ষেত্রে। আমরা জানি সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বড় হচ্ছে লাল আলোর, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বড় হওয়ার কারণে এগুলো বিক্ষিপ্ত হয় না, লাফিয়ে লাফিয়ে চলে যায়, ঠিক আছে। তাই হচ্ছে দূর থেকে আমরা দেখতে পারি, সেই কারণে লাল আলোকে আমরা বিপদে ব্যবহার করি। লাল আলোকে আমরা যে বিপদ চিহ্নিত করতে যে সিগন্যাল হয়, যে বিপদ সিগন্যালে তোমার রেড লাইট ব্যবহার, যাতে দূর থেকে দেখতে পারে। ওকে, মনে রাখবে এটা, তার কারণ হচ্ছে এটা লিস্ট স্ক্যাটার্ড, কম স্ক্যাটার্ড হয়। আর একটা ইনফরমেশন আসে, সেটা হচ্ছে তোমার সব থেকে এনার্জি বেশি হয়, তোমার শক্তি বেশি হয় নীল আলোতে, এনার্জি বেশি হয়, ঠিক আছে। আর এনার্জি হচ্ছে তোমার এনার্জি হচ্ছে কম হয় হচ্ছে তোমার লাল আলোতে। কেন? উল্টো, তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি মানে বড় তার এনার্জি কম, যার তরঙ্গ দৈর্ঘ্য ছোট তার এনার্জি বেশি ম্যাক্সিমাম। ওকে, চলো পরের প্রশ্ন পড়বো। পরের প্রশ্ন 11 নম্বর কোয়েশ্চেন কি বলছে, বলছে যে 2000 সিনেমাটা এত হয়ে গেল, এটা পড়িয়ে দিয়েছি just কিছুক্ষণ আগেই পড়ালাম আমি। তারপরে বলছে উচ্চতা এলাকায় তুষার পরিষ্কার করা হয়, কে করে? মানে আমরা জানি যে পার্বত্য এলাকাতে তুষার পরে রাস্তা বন্ধ হয়ে যায়, সেই তুষারগুলোকে ক্লিয়ার কে করে? ক্লিয়ারেন্স করার দায়িত্ব কার থাকে? বর্ডার রোড অর্গানাইজেশন, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, ইনল্যান্ড ওয়াটার অথরিটি, নাকি হচ্ছে স্নো অথরিটি অফ ইন্ডিয়া? তো আনসার ইজ, কোয়েশ্চেনটা একটু এদিক ওদিক করা, মানে তোমার ইজি কোশ্চেন নয়, সহজ নয় অতটা, ঠিক আছে, একটু ই রয়েছে, ট্রিকি কোশ্চেন। তো আনসার ইজ অপশন নাম্বার এ, বি হবে, মানে এ হবে আনসার। আর বর্ডার রোড অর্গানাইজেশনকে আমরা বলি বিআরও। বিআরও তৈরি হচ্ছে 1960-তে, 1960 সালে বিআরও তৈরি হচ্ছে, ঠিক আছে, খেয়াল রাখবে এটা। আর বিআরওরই দায়িত্ব পড়ে হচ্ছে তুষার বা হচ্ছে স্নো ক্লিয়ার করতে। ওকে, আর কি পড়বে এখানে? আর কিছু পড়বো না? ঠিক আছে, পড়বো না, চলো পরবর্তী প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন বলছে যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এটা বাচ্চাদের প্রশ্ন হয়ে গেল, একেবারে বেসিক কোয়েশ্চেন। 5 জুন বা 5ই জুন আমরা পালন করে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, এনভায়রনমেন্ট ডে। আর এই বছর 2024-এ যে ওদের থিম ছিল, থিমটা ছিল কি বলতো? থিম হচ্ছে আওয়ার আওয়ার ল্যান্ড, আওয়ার ল্যান্ড, আওয়ার ফিউচার, আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার, এটা হচ্ছে এই বছরের থিম। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস মনে রাখো, 31শে মে এইটাও একটা বিশেষ দিন, সেটা হচ্ছে তোমার অ্যান্টি টোবাকো ডে বা নো টোবাকো ডে হিসাবে অবজার্ভ করা হয় এটা। পরবর্তী প্রশ্ন বলছে মরুকরণ ও খরা প্রতিরোধ বিশ্ব দিবস কোন দিন হয়? ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ডে টু দ্য কমব্যাট ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রাউট অবজার্ভ করি আমরা। এটা এই ধরনের কিন্তু আননোন ডেজও কিন্তু এসেছে, দেখো দুটো ডে বললাম, একটা ওই আগেরটা, এটা, ঠিক আছে। এটা হয় হচ্ছে তোমার 27শে জুন। ওকে, এই 27শে জুন তো 17ই জুন, অপশন নাম্বার এ, 17ই জুন। পরবর্তী প্রশ্ন পড়বো, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কথা। ইউএনও থেকে কোয়েশ্চেন কিন্তু প্রতি শিফটে এসছে। বলছে নিরাপত্তা পরিষদ মানে সিকিউরিটি কাউন্সিল, এই যে সিকিউরিটি কাউন্সিলের টোটাল মেম্বার হচ্ছে 15, ঠিক আছে। আর এই 15 হচ্ছে 5 জন হচ্ছে তোমার পার্মানেন্ট আর 10 জন হচ্ছে নন পার্মানেন্ট। তাই কোথায় আছে 5 জন পার্মানেন্ট আর 10 জন হচ্ছে নন পার্মানেন্ট? অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ওকে, অপশন নাম্বার ডি। স্থায়ী হচ্ছে 5 জন আর অস্থায়ী হচ্ছে 10 জন। যারা যারা অস্থায়ী তারা হচ্ছে কতদিনের জন্য? 2 বছর, 2 ইয়ার্স এর জন্য এ হয়, ঠিক আছে, নিযুক্ত হয়। আর এদের যে চেয়ারম্যান হয় না, তাদের চেয়ারম্যানের মেয়াদ হচ্ছে 1 মান্থ, 1 মান্থ করে এক একজন চেয়ারম্যান হয়। নেক্সট কোয়েশ্চেন বলছে প্রতিটি উপাদানের একটি নাম আছে ইউনিক। কোয়েশ্চেনটা ইংরেজিটা পড়লে ভালো বুঝতে পারবো। বলছে ইচ এলিমেন্ট হ্যাজ আ নেম অ্যান্ড কি, প্রত্যেকটা এলিমেন্টের একটা নাম আছে এবং তাদের কালার আছে, শেপ আছে, সিম্বল আছে। কালার থাকবে এমন কোনো কথা নেই, ঠিক আছে, শেপ থাকবে, কেমিক্যাল সিম্বল। অপশন নাম্বার সি হচ্ছে না অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, অ্যান্ড অপশন নাম্বার সি আছে, রাসায়নিক প্রতীক আছে, যেমন হচ্ছে ম্যাগনেসিয়ামের অপশনটা করলাম কিছুখানি কোয়েশ্চেনটা। পরের প্রশ্ন বলছে ভবা অ্যাটমিক মানে পরমাণু গবেষণা কেন্দ্র, ভবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে বার্ক বলি, BARC, বার্ক। বলছে এইটার প্রাচীন নাম কি, আর্লিয়ার নেম কি? দেখো রেলওয়ে কি করেছে বিগত বছরে, তো এই বছর একটা মেনটেন করবে, ওদের একটা নির্দিষ্ট সিলেবাস থাকে রেলের এনটিপিসির কোয়েশ্চেন্সে, অন্যান্য রেলের কোয়েশ্চেনগুলো থেকে কিন্তু পরীক্ষাগুলো থেকে একটু ডিফারেন্ট হয়, ঠিক আছে। কেন? তার কারণ এটা গতানুগতিক কিছু জায়গা রয়েছে, সেখান থেকে কোয়েশ্চেন করবেই করবে। যেমন ইন্ডিয়ান যে সমস্ত ইনস্টিটিউটসগুলো রয়েছে সেখান থেকে কোয়েশ্চেন করবেই কিন্তু। ইন্ডিয়ান স্পেস, ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম, ঠিক আছে, এই জায়গাগুলোতে কোয়েশ্চেন প্রতি বছর এসছে, এই বছরও আসবে। যেমন এটাই হচ্ছে তোমার নিউক্লিয়ার থেকে এসছে, ঠিক আছে, এই জায়গায় কোয়েশ্চেন আসে। প্রাচীন নাম হচ্ছে, আমি আগের পুরনো সেটাও বলেছি, কি হবে ভারতীয়, এটা তো নয়, অ্যাটমিক এনার্জি এস্টাবলিশ, অপশন নাম্বার বি। কারণ তোমরা জানো যে প্রথম রিসার্চ সেন্টার আমরা ট্রম্বেতেই তৈরি করেছিলাম, ঠিক আছে। কত সাল ছিল সেটা? 1954 সালে। তো সেই সূত্র ধরেও এটা করা যেত, ঠিক আছে। এটাকে বলা হয় AEE
টি, ঠিক আছে। আর এই AEET এটাই হচ্ছে পরবর্তীকালে নামটা চেঞ্জ হয় বার্ক হিসাবে। সেই সময়টা ছিল 1966 সালে। মারা গেছিলেন হচ্ছে খুব দুর্ঘটনাতে মারা গেছিলেন, খুব দুর্ভাগ্যবশত ভাবে বিক্রম সারাভাই, ঠিক আছে। না রে কি, আরে হোমি জাহাঙ্গীর ভাবা। তো হোমি জাহাঙ্গীর ভাবা হচ্ছে 66-তে মারা যায়, নামটা চেঞ্জ করা হয় 1967-তে, মনে রাখবে বার্ক হয় 1967 সাল থেকে। পরবর্তী প্রশ্ন বলছে হু এর প্রধান সদর দপ্তর কোথায়, ঠিক আছে। যে বললাম ইনস্টিটিউশন, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন, ন্যাশনাল ইনস্টিটিউশন, এখান থেকে কোয়েশ্চেন প্রতি বছর এসছে, আবার আসবে, ঠিক আছে। হু হচ্ছে অপশন নাম্বার এ তে, জেনেভাতে রয়েছে, সুইজারল্যান্ডে। ওকে, জেনেভাতে অনেকে চলে, ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে রয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে রেফিউজি, এগুলো রয়েছে। ভিয়েনা আছে দেখো অপশন নাম্বার বিতে, ভিয়েনাতে রয়েছে ওপেকের হেডকোয়ার্টার। ওপেকের 12 জন মেম্বার, প্রথমে যখন স্থাপিত হয়েছিল 1960-এ 5 জন মেম্বার ছিল, এখন 12 জন। 2024 সালে একজন ছেড়ে চলে গেছে, নাম হচ্ছে মনে রাখবে অ্যাঙ্গোলা, কারেন্ট অ্যাফেয়ার্সে দিতে পারে। অ্যাঙ্গোলা 2024-এ লেফট করে গেছে ইয়ে থেকে, ওপেক থেকে। এছাড়াও ওপেক ছাড়াও ভিয়েনাতে আছে হচ্ছে তোমার কি আছে, অ্যাটমিক এনার্জি এজেন্সি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এইটা রয়েছে ওকে ভিয়েনাতে। নেক্সট বলছে সর্বশিক্ষা অভিযান ভারতের একটি সরকারি কর্মসূচি যা মৌলিক অধিকারের বয়সী শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা প্রদান করবে। এটা হচ্ছে কত বছরের মধ্যে, মানে বলছে সর্বশিক্ষা অভিযান, এক কথায় সর্বশিক্ষা অভিযান কত বছরের শিশুদের জন্য, মানে শিক্ষাকে বাধ্যতামূলক করে দিয়েছিল, সেটা সরকার প্রোভাইড করবে বাধ্যতামূলক শিক্ষা, সেটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান। এজ হচ্ছে তোমার 6 থেকে 14 বছর পর্যন্ত যে সমস্ত শিশুর আছে। আর এই সর্বশিক্ষা অভিযান এসেছে কিন্তু 2001 সালে এটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট 20 নম্বর কোয়েশ্চেন বলছে পৃথিবীর উঁচু গাছ কোনটা, সব থেকে টলেস্ট ট্রি, পৃথিবীর সব থেকে উচ্চতম গাছ হচ্ছে কোনটা, অপশন নাম্বার এ রেডউড, ঠিক আছে। এটা আমেরিকাতে দেখা যায়, আমেরিকার ওয়েস্টার্ন ঘাটে, মানে তোমার প্রশান্ত মহাসাগরের যে উপকূলটা সেই অঞ্চলে তোমার ওয়েস্টার্ন কোস্টে দেখা যাচ্ছে রেডউড গাছ, সেটাই হচ্ছে বিশ্বের উচ্চতম ঠিক আছে, গাছ। পরবর্তী প্রশ্ন 21 নম্বর বলছে একজন সমাজ সংস্কারক হিসেবে গান্ধীজি বিশ্বাস করতেন যে ভারতীয়দের সমাজ কুফল মুক্ত হবে, নিচের কোনটি তার সমাজে মনে মনে নয়। মানে এখানে বলতে চাইছে যে গান্ধীজির বিশ্বাস অনুযায়ী গান্ধীজি বিলিভ দ্যাট দ্য ইন্ডিয়ান্স হ্যাড টু গেট রিড টু দ্য সোশ্যাল ইভিলস সাচ এজ দ্য ফলোইং নট দ্য সোশ্যাল ইভিল। এর মধ্যে কোনটা সোশ্যাল ইভিল নয়, এক কথা কোশ্চেন এটাই, যে এর মধ্যে কোনটা সোশ্যাল ইভিল নয় বা সোশ্যাল সামাজিক মন্দ বা সামাজিক খারাপ জিনিস মধ্যে পড়ে না, সামাজিক খারাপ জিনিসের মধ্যে পড়ে না কোনটা। চাইল্ড ম্যারেজ সামাজিক খারাপ ব্যাধি, আনটাচেবিলিটি সামাজিক ব্যাধি মানে অস্পৃশ্যতা, নিরক্ষরতা সামাজিক ব্যাধি, এগুলো সব কটা। মুদ্রাস্ফীতি তো অর্থনৈতিক কারণ, এটা কি তোরই না তোমার সামাজিক ইনফ্লেশন ইজ কারেক্ট। পরের 22 নম্বর কোয়েশ্চেন বলছে সরকারের যে অঙ্গ প্রাথমিকভাবে বাস্তবায়ন ও যে প্রশাসনের কাজ দেখাশোনা করে তাকে কি বলা হয়। মানে এক কথায় বলতে চাইছে গভর্নমেন্টের কোন অর্গান বা কোন অংশটি কোনো কিছু আইন প্রণয়ন করে, এক কথায় এইটাই, অ্যাক্ট গুলোকে চালনা করে, কে ইমপ্লিমেন্টেশন করে এবং অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করে, তাদেরকে কি বলে, তাদেরকে বলে যারা হচ্ছে কোনো কিছু ইমপ্লিমেন্ট করে, সেটা আইন হতে পারে, মানে কোনো অ্যাক্ট হতে পারে, ইনস্টিটিউশন হতে পারে, ঠিক আছে। ইমপ্লিমেন্টেশনের কাজ করে, অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করে, সেটা হচ্ছে পার্লামেন্ট, তো হবে না, আইন পাস করে পার্লামেন্ট, এটা হচ্ছে লেজিসলেচার। জুডিশিয়ারি তো বিচারের সাথে যুক্ত, এক্সিকিউটিভ করে থাকে সেটা। আর অপশন নাম্বার সি, এটা লাস্টে চলে গেছে, অবশ্যই এটা হবে না, তার কারণ হচ্ছে পার্লামেন্ট হয়নি তো লেজিসলেচার কেন, পার্লামেন্ট লেজিসলেচার একই ব্যাপার, ঠিক আছে। অপশন নাম্বার ডি কার্যনির্বাহী। আর এক্সিকিউটিভ এটা করে থাকে, এক্সিকিউটিভের মধ্যে প্রেসিডেন্ট করে থাকে স্টেট ইয়েতে তোমার কান্ট্রিতে, আর রাজ্যগুলোতে গভর্নর, এগুলো হচ্ছে এক্সিকিউটিভ, প্রাইম মিনিস্টার এক্সিকিউটিভ বডি, ঠিক আছে। আর প্রেসিডেন্টের এক্সিকিউটিভ যে ক্ষমতাটা সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 53-র মধ্যে রয়েছে, আর্টিকেল নাম্বার 53 রাষ্ট্রপতি। আর গভর্নরের হচ্ছে আর্টিকেল নাম্বার 154, এক্সিকিউটিভ ক্ষমতা, এক্সিকিউটিভ পাওয়ার রাষ্ট্রপতি এন্ড হচ্ছে গভর্নরের। পরবর্তী প্রশ্ন, একটি প্রক্রিয়া যার অধীনে কৃষকরা তাদের জমিতে বাণিজ্যিক ও অবাণিজ্যিক উদ্দেশ্যে গাছ লাগাতে পারে, ঠিক আছে। দেখো বৃক্ষরোপণ করবে, সেটা বাণিজ্যিক পদ্ধতিতে হতে পারে, অবাণিজ্যিক পদ্ধতিতে হতে, বৃক্ষরোপণ করবে, তাহলে সেই প্রসেসটাকে কি বলবো, ফরেস্ট কনজারভেশন, ট্রি ফরেস্ট্রি, ফার্ম ফরেস্ট্রি নাকি ট্রি কনজারভেশন, খামার বনায়ন, অপশন নাম্বার সি ফার্ম ফরেস্ট্রি, এইটাকেই বলা হয় অ্যাগ্রো ফরেস্ট্রি, অ্যাগ্রো ফরেস্ট্রি, ঠিক আছে, অ্যাগ্রো ফরেস্ট্রির আনসার। পরের প্রশ্ন কি বলছে যে শাহজাহান কন্যা শাহজাহানাবাদ দিল্লির রাজধানীতে অনেক স্থাপত্যকর্মে অংশ নেয়, মানে কি বলছে, শাহজাহান ডটার নাম হচ্ছে আর্কিটেকচার প্রজেক্ট দিল্লি শাহজাহানাবাদ ক্যাপিটাল অফ, সিম্পল ব্যাপারটা, মিনিংটা বলছে শাহজাহানের একজন কন্যা নাম হচ্ছে জাহানারা, বলে দিলাম সেটা। যাই হোক, তো এই শাহজাহানাবাদ হচ্ছে কে তৈরি করেছে, শাহজাহানের একজন কন্যা ছিলেন, সেই কন্যার নাম কি, জাহানারা। রোশন বারে জাহানারাই হচ্ছে শাহজাহানকে শেষ জীবনে না দেখাশোনা করেছিল, ঠিক আছে, আগ্রা ফোর্টে যখন তিনি বন্দী ছিলেন। আর তার আরেক মেয়ে হচ্ছে রসনারা, ঠিক আছে, রসনারা হচ্ছে দিল্লিতেই ছিলেন, রসনারা হচ্ছে আরেকজন জাহানারা বড়, তারপরে রসনারা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে এফএসএসএআই দ্বারা 7টি ইট মানে খাদ্য, 7 ইট রাইট ক্যাম্পাস বাই এফএসএসআই, এটা কে তৈরি করেছিল, সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। আমরা এফএসএসএআই সম্পর্কে জানি একটুখানি, এটা হচ্ছে ফুড
সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। এটাকে এই মানে যত তোমার দেখবে ফাস্টফুড কিনবে না, ফাস্টফুড কি, যে প্যাকেজিং ফুড, ফাস্টফুড না প্যাকেজিং ফুড, প্যাকেজিং ফুডের পেছনে দেখবে প্যাকেটের পেছনে বিস্কুট হোক, চানাচুর হোক, যে কোনো কিছুর পেছনে, চিপস টিপস পেছনে না FSSAI লোগো লাগানো থাকে। সে হচ্ছে কি করেছে, ও সার্টিফাই করেছে এই খাদ্যটা একেবারে সঠিক, তো এটা এই কাজটা করে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন বলছে 26 নম্বর প্রশ্ন, 2020 সালের অনুযায়ী ঐতিহ্যের তালিকায় কোনটা নেই, মানে 2020 সাল অনুযায়ী এর মধ্যে কোনটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে না। এলিফেন্টা কেভ, এটা হচ্ছে মহারাষ্ট্রের একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হাওয়া মহল, এটা রাজস্থানে অবস্থিত, এইটা কোনো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে আসে না, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে না। আগ্রা ফোর্ট, হ্যাঁ অবশ্যই আগ্রা ফোর্ট, এটা 1983 সালে প্রথম বছরই পেয়ে গেছিল। সান টেম্পল, এটা ওড়িশাতে অবস্থিত, এটা একটা তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কোনার্ক সান টেম্পল সম্ভবত 1984 সালে এটা হয়েছে, ঠিক আছে। 9 হচ্ছে হাওয়া মহল, এই হাওয়া মহল হচ্ছে তোমার 953টা প্রায় তোমার উইন্ডো রয়েছে, ঠিক আছে, 953টা, ওই মোটামুটি 1799 এটা তৈরি করা হয়েছিল, ঠিক আছে। আর কোথায় রয়েছে, এটা জয়পুরে রয়েছে। জয়পুর নিজে একটি তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে আসে ঠিকই, আর এটা তৈরি হয়েছিল হচ্ছে সাওয়াই রাজা জয়সিং টু, জয়পুর সিটিটা তৈরি করেছিল, ঠিক আছে। আর কি বলবো এখান থেকে। আর ভারতবর্ষে এখন বর্তমানে 2024-এর হিসেব অনুযায়ী ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা হচ্ছে 43টা, ঠিক আছে, 43টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভারতবর্ষে রয়েছে। পশ্চিমবঙ্গে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে 3টে, সুন্দরবন 1987 সালে, 1999 সালে হচ্ছে দার্জিলিং টয় ট্রেন, এবং 2023 সালে লাস্ট হচ্ছে শান্তিনিকেতন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে যে ইন আ পার্লামেন্টারি সিস্টেম দ্য লেজিসলেটিভ জুডিশিয়াল এমার্জেন্সি পাওয়ার্স আর রিলেটেড, মানে এখানে বলতে চাইছে যে যখন নাকি ভারতবর্ষে কি চালু করবে, এমার্জেন্সি চালু করা হবে, তখন হচ্ছে নিম্নলিখিত কার সম্মতি অবশ্যই লাগবে, সে সম্মতি দিলে তবেই রাষ্ট্রপতি সেই এমার্জেন্সি চালু করতে পারবে। তো আনসার কি হবে, কার সম্মতি লাগবে, প্রাইম মিনিস্টার ডিসাইড করলো হ্যাঁ ঠিক আছে এমার্জেন্সি দরকার, প্রাইম মিনিস্টার কনসাল্ট করবে, কার সাথে কনসাল্ট করবে, তার ক্যাবিনেট মিনিস্টারের সাথে, যত ক্যাবিনেট মিনিস্ট্রি আছে সেই প্রত্যেকটা মিনিস্ট্রি লাগবে, তারা যদি সহমত হয় তারপরে সেই লেটার যাবে প্রেসিডেন্টের কাছে, ঠিক আছে। তো প্রেসিডেন্ট তখন সেটাকে কি করে দেবে, ইমপ্লিমেন্ট করে দিল ন্যাশনাল এমার্জেন্সি, তিনশো আর্টিকেল নাম্বার 352, ঠিক আছে, এমার্জেন্সি পাওয়ার। তাহলে আনসার কি হলো, অপশন নাম্বার সি, মন্ত্রী পরিষদ, ঠিক আছে, অপশন নাম্বার সি, মন্ত্রী পরিষদের লাগবেই। আর যখন নাকি 1975 সালে ইন্দিরা গান্ধী চালু করেছিলেন, তখন কিন্তু তিনি কোনো কনসাল্ট করেননি ক্যাবিনেটের সাথে, আর এইটা ছিল না ক্যাবিনেটের সাথে কনসাল্ট, তিনি মনে করলেন যে এমার্জেন্সি চালু করবে, এমার্জেন্সি চালু করে দিলেন প্রেসিডেন্টের দ্বারা। এর জন্যই এটা পরবর্তীকালে তোমার চেঞ্জ করানো হয়েছে 1978 সালে 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, ঠিক আছে, 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে চেঞ্জ করিয়ে বলা হচ্ছে শুধু প্রধানমন্ত্রী ভাবলেই এমার্জেন্সি হবে না, তার জন্য ক্যাবিনেটের লাগবে, সই বা স্বাক্ষর লাগবে। 28 নম্বর বলছে ভিটিকালচার, ভিটিকালচার হলো কি, ফুল, আঙুর, আম নাকি সবজি। ভিটিকালচার হচ্ছে আঙুরের চাষ, গ্রেপস চাষ বলা হয়, ঠিক আছে। ফুলের চাষ ফ্লোরিকালচার, ফ্লাওয়ার থেকে ফ্লোরিকালচার মনে রাখবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে ভেজিটেবলের চাষ হচ্ছে বা সবজি চাষ হচ্ছে ওলেরি কালচার, ওলেরি কালচার, ঠিক আছে, অপশন নাম্বার ডি। কোয়েশ্চেন তো অপশন নাম্বার, আনসার তো অপশন নাম্বার ডি হবে। 29 নম্বর পিএসএলভি পুরো নাম চেয়েছে, এর থেকে সোজা প্রশ্ন কি হতে পারে। পিএসএলভি পুরো নাম হচ্ছে তোমার পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, কোথায় হচ্ছে, অপশন নাম্বার এতেই রয়েছে, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, ঠিক আছে। এই জায়গায় যদি এস চলে আসে, SLV, তার মানে হচ্ছে তুমি কি, এটা হচ্ছে স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, এটার পুরো নাম। এবার পি জায়গায় যদি জি চলে আসে, পি জায়গায় জি, তাহলে পোলার ছিল, জি হয়ে গেল জিও সিঙ্ক্রোনাস, ঠিক আছে। ব্যাস, তো এগুলোই মনে রাখবে, তো ভারতবর্ষে এরকমই রয়েছে, ইসরো জিএসএলভি ইউজ করে বা পিএসএলভি ইউজ করে, ঠিক আছে। আগে হচ্ছে তোমার ASLV ইউজ করা হতো, আগমেন্টেড, তার বাকিটা হচ্ছে। পরবর্তী প্রশ্ন 30 নম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোটবন্দি করেছিলেন কত সালে, কত সালে, 8ই নভেম্বর করেছিল 2016 সালে, 2016 সাল 8ই নভেম্বর। আর এই সময় আরবিআই এর ইয়েকে ছিলেন, তোমার কি বলে, গভর্নর ছিলেন হচ্ছে আরবিআই এর উর্জিত প্যাটেল, উর্জিত প্যাটেল। এখন কি আছে বর্তমানে, আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস। পরবর্তী প্রশ্ন নেক্সট বলছে অ্যাপেল কম্পিউটারের সহ প্রতিষ্ঠা কে, মানে যে তোমার অ্যাপেল ইয়ে রয়েছে, কোম্পানিটা রয়েছে, এক সেকেন্ড তাও তো কি হলো। হুম, তো অ্যাপেল এই যে কম্পিউটার তৈরি করে অ্যাপেল কোম্পানিটা, এর কো ফাউন্ডারের নাম কি। আমরা জানি অ্যাপেল হচ্ছে ইলন মাস্কের, তার সাথে কে ছিলেন, স্টিভ জব, ঠিক আছে, স্টিভ জব। এ দেখো বিল গেটস অ্যান্ড পল অ্যালেন, এটা হচ্ছে মাইক্রোসফট আবিষ্কার করেছে, মাইক্রোসফট কোম্পানি, কত সালে না 1975 সালে মাইক্রোসফট কোম্পানি আবিষ্কার করেছেন এরা, ঠিক আছে। আর চার্লস ফ্লিন্ট হচ্ছে আইবিএম, আইবিএম লিখছে আইবিএম মানে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, এটা ছাড়া এই কোম্পানিটা চালু করেছিল চার্লস ফ্লিন্ট, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলছে 32 নম্বর, 2005 সালে কি হচ্ছে গো গন্ডগোল,
হ্যাঁ, বলছে 2005 সালে কোন কোম্পানি কম্পিউটার তৈরি বন্ধ করে দেয়, মানে কোন কোম্পানি 2005 সাল থেকে কম্পিউটার চালাই না। দেখো এসআর এর কম্পিউটার তুমি এখনো পাবে, ল্যাপটপ পাবে, ডেলের পাবে, আসুসের তো পাবেই পাবে, ঠিক আছে। অপশন নম্বর বি, এই আইবিএম যে বলছিলাম, এই আইবিএম এরই ফাউন্ডার হচ্ছে চার্লস ফ্লিন্ট। চার্লস ফ্লিন্ট হচ্ছে আইবিএম, যেটা 2005 সাল থেকে হয়ে গেছে, ডিসকন্টিনিউ করে দিয়েছে কম্পিউটার তৈরি। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে 33 নম্বর, বলছে গান্ধীজির ক্যাম্পেইন দ্য এগেন্স্ট দ্য রেসপন্সিবল। আচ্ছা, কি বলছে, গান্ধীজির প্রচার ছিল যে ব্রিটিশ প্রেস সেন্সরশিপের প্রতিক্রিয়া এবং হচ্ছে বিনা বিচারে আটক, নিম্নলিখিত কোনটা? কোন আন্দোলনটা গান্ধীজি এই আন্দোলন করেছিলেন এর মধ্যে কোনটা যে হচ্ছে প্রতিবাদ জানাচ্ছিলেন যে বিনা বিচারে আটক করা হচ্ছে একটা অ্যাক্টের দ্বারা, আর হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট নিউজ পেপারের উপরই ব্যান করে দিয়েছে, নিষেধাজ্ঞা জারি করেছে, এর বিরুদ্ধে কোনটা ছিল? জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড, ব্রিটিশ শাসন, প্রথম বিশ্বযুদ্ধ, নাকি রাওলাট আইন? আনসার ইজ অপশন নাম্বার ডি, কমন কোয়েশ্চেন এটা, অপশন নাম্বার ডি, রাওলাট অ্যাক্ট। পরবর্তী কোয়েশ্চেন বলছে ফরটেনের পুরো নাম কি? ফরটেনের পুরো নাম হচ্ছে, এটা একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ফরটেনের হচ্ছে কি একটা ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন, ফর্মুলা ট্রান্সলেশন, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ফরটেনের পুরো নাম হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। ওকে, হুম। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। বলছে 35 নম্বর, চা ও কফি ভারতের ফসলের কোন শ্রেণীর অধীনে পড়ে? চা ও কফিকে কি ধরনের ফসল বলবো? রোপণ ফসল, খাদ্য ফসল, উদ্যান ফসল, নাকি অর্থকারী? আমরা জানি এটা অর্থকারী ফসল, ক্যাশ ক্রপ। আর ওয়েস্ট বেঙ্গলের প্রধান ক্যাশ ক্রপ হচ্ছে পাট, ঠিক আছে, জুট, মনে থাকবে। আচ্ছা বেশ, পাটের যে তোমার রয়েছে না, তোমার কি বলে গবেষণা কেন্দ্র, এটা ব্যারাকপুর রয়েছে। নেক্সট হচ্ছে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ভারত সরকার দেশের অর্থনীতিকে দরিদ্র চক্র থেকে বের করার চেষ্টা করেছিলেন, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ওটা কত ছিল? প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা জিজ্ঞাসা করেছে, তো এর থেকে আর কি সোজা প্রশ্ন হতে পারে? অপশন নাম্বার সি, 1951 থেকে 56, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, ঠিক আছে। বেশ, আর এই যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, এটা নিয়েছি কোন দেশ থেকে? আমরা ইউএসএসআর থেকে নিয়েছি। আর এটা পঞ্চবার্ষিক পরিকল্পনা এটা তৈরি করতে হচ্ছে, কে তৈরি করতো? না প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশন তৈরি করতো, ঠিক আছে, প্ল্যানিং কমিশন। আর এটা ইমপ্লিমেন্ট করতে হচ্ছে তোমার এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এনডিসি তৈরি হয়েছিল 1952-তে, আর প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল 1950 সালে, ঠিক আছে। দুটোর মধ্যে কেউই এখন আর বেঁচে নেই, জীবিত নেই, ঠিক আছে, কারণ নীতি আয়োগ এসছে। নীতি আয়োগ কত সালে? 2015 সাল, 2015 সাল, 1 জানুয়ারি। পরবর্তী প্রশ্ন বলছে নিচের কোনটি ভারতের মরুভূমি নয়? ভারতের মরুভূমির মধ্যে পড়ে না কোনটা? স্পিতি উপত্যকা ঠান্ডা মরুভূমি মানে কোল্ড ডেজার্ট, নাকি থর ডেজার্ট? থর ডেজার্ট অবভিয়াসলি পড়বে। ইন্ডাস ভ্যালি ডেজার্ট, নাকি হচ্ছে রন অফ কচ্ছ? রন অফ কচ্ছ ভারতের মধ্যেই পড়ে। ইন্ডাস ভ্যালি অপশন নাম্বার সি, এইটা এই ডেজার্টটা ভারতের মধ্যে পড়ে না, ঠিক আছে, অপশন নাম্বার সি, এটা পড়েছে পাকিস্তানে। ওকে, ভারতে হচ্ছে হট ডেজার্ট হচ্ছে এটা তোমার হচ্ছে থর, কিন্তু ভারতবর্ষে কোল্ড ডেজার্টও রয়েছে, যেমন হচ্ছে লাদাখ পুরোটাই হচ্ছে ডেজার্ট এরিয়া, ওখানে বৃষ্টিপাত হয় না, কিন্তু ওটা কোল্ড ডেজার্টের মধ্যে পড়ে। নেক্সট কোয়েশ্চেন, 2020 সালে আইসিসি টি-20 র্যাঙ্কিং এ, চলো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, কোনো ব্যাপার না। নেক্সট কোয়েশ্চেন বলছে 1853 সালে ব্রিটিশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল যা মানুষের দীর্ঘ দূরত্ব অতিক্রম করে, মানে ঘুরিয়ে ফিরিয়ে কি ধরনের কোয়েশ্চেন করবে একটু বুঝতে পারছেন আর কি। মনে বলছে যে দীর্ঘ দূরত্ব অতিক্রম করে সক্ষম হয়েছিল 1853 সালে কোন সিস্টেমটা চালু করেছিল? এটা কি এয়ারওয়েজ? শ্বাসনালী কি করে হয়ে গেল এটা? এয়ারওয়েজ, নাকি তোমার হচ্ছে রেলওয়েজ, রোডওয়ে, নাকি ওয়াটারওয়ে? কোনটা চালু করেছিল? রেলওয়ে চালু করেছিল প্রথম 1853 সালে, বোরি বন্দর, বোরি বন্দর বোম্বে, ঠিক আছে, থেকে কোথায়? থানে। কত কিলোমিটার? 34 কিমি, ঠিক আছে। কতজন প্যাসেঞ্জার ছিল? 400 জন, 400% ছিল, ঠিক আছে। এই 400 জন বলে মানে এটাতে তোমার প্যাসেঞ্জার ট্রেন ছিল। আর যে ইঞ্জিন ছিল 3খানা, 1 নম্বর ইঞ্জিনের নাম হচ্ছে সাহেব, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে তোমার সিন্ধ, ওকে। আর 3 নম্বর মনে রাখবে সুলতান, সুলতান, ঠিক আছে। এই 3টে ইঞ্জিন দ্বারা ওই ট্রেনটাকে চালানো হয়েছিল, ঠিক আছে। আর শেষ প্রশ্ন আজকে 40 নম্বর, বলছে বীমা প্রকল্পের জন্য রেসপন্সিবল প্রমোট দুটা অর্ডারলি গ্রোথ এন্ড, মানে ইন্স্যুরেন্স কোম্পানিকে রেগুলেট করে নিম্নলিখিত কোনটা? কোনটা করে? আরবিআই তো ইন্স্যুরেন্সকে রেগুলেট করে না, ব্যাংকিং সেক্টরকে রেগুলেট করে। আর IRDAI, ঠিক আছে, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, অপশন নাম্বার ডি কারেক্ট হবে। অপশন নাম্বার ডি, ডি না, এটা বিতে আছে, বলছে অপশন নাম্বার বি, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। এটা হচ্ছে তোমার তৈরি হচ্ছিল 1999 সালে, 1999 সালে। তখন এটার হেডকোয়ার্টার ছিল হায়দ্রাবাদে, হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ থেকে এটা এখন বর্তমানে রয়েছে হচ্ছে তোমার নিউ দিল্লিতে, নিউ দিল্লি। পুরো হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরকে রেগুলেট করে, ঠিক আছে। হুম, ওকে। যেমন শেয়ার মার্কেটকে সেবি, ঠিক আছে, ব্যাংকিং সেক্টরকে আরবিআই রেগুলেটরি বডি, তো এটাও একটা রেগুলেটরি বডি ইন্স্যুরেন্স মার্কেটের, ঠিক আছে। ফাইনালি শেষ, থ্যাংক ইউ সো মাচ যদি পুরোটা ভিডিও দেখে থাকো। ধন্যবাদ, দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।